এমন করিস কেন তুই? জানিস তো নীলাদ্রি ভাইয়ের কষ্ট দেখলে আমার মন ঠিক থাকে না। নাম বেচারা কাঁদছিল। ওই ছাগলের কান্না কান্না আর কান্না তো তেজপাতা। এমনি বলিস না। বাদ দে, কথা সেটা না। কথা হচ্ছে আমি অভ্রের নামে নারী নির্যাতনের মামলা করব। ওয়েন্দ্রিলার কথায় চোখ বড় বড় হয়ে গেল পিউয়ের। শুকনো ঢোক গিলে বলল, ও তোকেও ঘুষ দিচ্ছে? না। তাহলে চর মারছে? না। তাহলে কেস কেন করবি? কারণ ওর ওপর আমি রেগে আছি, খুব রেগে আছি। ও কি ভাবে নিজেকে? আমি ওর হাতের পুতুল। ইচ্ছে হলো আদর করলো, ইচ্ছে হলো আমাকে ছুঁড়ে মারলো। কি ভাবে নিজেকে? পিউ ওয়েন্দ্রিলার কথার আগামাথা কিছুই খুঁজে পাচ্ছে না। কেমন খেই হারিয়ে ফেলেছে। হতবিহ্বল স্বরে শুধালো, আসলে খুলে বলতো কি হয়েছে? ওয়েন্দ্রিলা দীর্ঘশ্বাস ফেলল। আস্তে ধীরে দুদিনের সব খুলে বলল। পিউয়ের থুতনিতে হাত চলে গেল। এখন সে ভাববে, ভাবার সময় সে কথা বলে না। অনেক সময় ভেবে বলল, দোস্ত, মামলা তো জন্ডিস। মানে? মানে অভ্র তোর প্রতি ডেসপারেট। ব্যাপারটা আমার সন্দেহ ছিল, কিন্তু এখন কেন যেন সত্যি লাগছে। ও সত্যি তোরে ভালো টালো বাসে না তো? পিউয়ের প্রশ্নে চুপ করে রইল ওয়েন্দ্রিলা। মলিন স্বরে বলল, ভালোবাসা বুঝি এমন হয়? সুন্দর ভালোবাসা নমুনা তো দেখলি। প্রথমে পিয়াল আর তারপর সৌরভ। মিষ্টতা দেখিয়ে তাদের ভালোবাসাই ছিল শুধু স্বার্থ। আসলে ভালোবাসা কেমন হয় সেটা আমরা কেউ জানি না। কাব্যিক ভালোবাসা তো অনেক সুন্দর হয়, কিন্তু বাস্তব জীবনে কাব্যের স্থান নেই। আমাকে দেখ, এক আস্ত পাগলকে ভালোবাসি, অথচ সেই পাগলের মনে কি চলে জানি না। সে যদি আমাকে ভালোবাসে তাহলে ভেবে দেখ সেই ভালোবাসা কেমন হবে। নিশ্চয়ই ওর গদ্য পদ্যের প্রেমিকের মতো হবে না। প্রতিটা মানুষই আলাদা। অভ্র মানুষটাই সবার থেকে আলাদা, উড়াধরা পাবলিক। ওর ভালোবাসাও উড়াধরা হবে। আমি বলি কি, অনেক তো মিষ্টি ভালোবাসার পেছনে ছুটেছিস, এবার একটু কড়া নিমপাতা ভালোবেসে সেবন কর। নিমপাতা স্বাস্থ্যের জন্য ভালো, তাই নিমপাতা ভালোবাসাও ভালো হবারই কথা। পিউয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল ওয়েন্দ্রিলা। দীর্ঘশ্বাস ফেলল। ম্লান স্বরে বলল, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ডরায় প্রিয়। আচ্ছা বলতো, একবার বিশ্বাস ভাঙলে কি আবার বিশ্বাস করা যায়? একবার হৃদয় ভাঙলে কি আবার ভালোবাসা যায়? আমার যে ভয় হয়, আমার ভাঙা কাচে হাঁটতে পারবো না। পচা শামুকে তো দুবার পা কেটেছে। পিউয়ের কাছে উত্তর নেই। ওয়েন্দ্রিলা জানালার দিকে চেয়ে আছে। বৃষ্টির বেগ বেড়েছে। আজ বোধহয় বৃষ্টি থামবে না। জরুরি কাজে আহাসকে বাসায় যেতে হয়েছে। তীব্র বৃষ্টিতে রিক্সা পাওয়া গেল না, তাই নীলাদ্রি নিজ দায়িত্বে পৌঁছে দিতে এলো পিউকে। হেঁটে হেঁটে এসেছে তারা। পুরোটা সময় পিউয়ের মাথায় ছাতি ধরেছিল সে, ফলে কাঁধের একাংশ তার ভিজে গেছে। পিউকে গেটের ভেতর অবধি পৌঁছে দিল সে। পিউ ভেতরে ঢোকার সময় একবার ডাকলো, পিউ। কিছু বলবেন নীলাদ্রি ভাই? আচ্ছা, ওই ছোকরা তোমার আগে পিছে ঘুরে কেন? কে, আহাস? হ্যাঁ। পিউ হাসলো, সহাস্য স্বরে বলল, আসলে দেশে এসেছে অনেক দিন পর, তো তাই বায়না করছে আমার সাথে থাকবে। মানে কি তুমি ট্যুরিস্ট গাইড নাকি? আপনি ওকে দেখলেই এত চেতেন কেন নীলাদ্রি ভাই? হাসতে হাসতে প্রশ্ন করলো কি পিউ। ভেবেছিল মানুষটি উত্তর দেবে না, কিন্তু ভুল। সে স্বাভাবিক স্বরে বলল, কারণ আমার ভালো লাগে না তাকে। তোমার সাথে ঘেঁষাঘেঁষি করে, ইচ্ছে করে একটা চড় লাগাই, কিন্তু আমি চড় দিতে পারি না। আমি একজন সভ্য মানুষ, তাই সংযম করেছি। নীলাদ্রির এমন উত্তরে পিউ ভাষাহারা হলো। বুদ্ধিমান পিউয়ের বুদ্ধি লোপ হলো। কথা ঘোরানোর জন্য বলল, সে আমার ছোট ভাইয়ের মতন। তাতে কি পিউ, সেও একটা পুরুষ। বয়স তো জ্ঞাতা না তার। কেন তুমি তার সাথে এত মেলামেশা করবে? নীলাদ্রির কথার মর্মার্থ বুঝতে পারল না পিউ। খানিকটা অধিকার বোধ প্রকাশ পেল কি বিমূঢ় স্বরে শুধালো,
পুরুষ তো আপনিও নীলাদ্রি ভাই। আমি আর ওই ছোকরা এক? আলাদা বুঝি? এবার থেমে গেল নীলাদ্রি। তার মুখখানা শক্ত। পিউকে সে উত্তর দিল না, কোনো কথাও বলল না। একরকম বিনা বিদায়ে হন হন করে হাঁটা দিল সে বাড়ির দিকে। পিউ দাঁড়িয়ে আছে কেচি গেটের কাছে। এশার আজানের ধ্বনি কানে আসছে। বৃষ্টি এখনো থামেনি। ভাগ্যিস, নয়তো চোখের অশ্রু ধরা খেয়ে যেত যে। রাত এখন 12:17। অভ্র সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। সবাই মিনিটে মিনিটে জামাইয়ের খোঁজ নিচ্ছে, ফলে বিরক্ত হয়ে গেছে ওয়েন্দ্রিলা। বিরক্তির শেষ সীমা পার হলো যখন সাবেরা শুধালো, অভ্রকে একটা ফোন দিয়ে দেখতে পাচ্ছ না? ছেলেটা দুপুরে কিছু খেয়েছে কিনা স্ত্রী হিসেবে জানা উচিত না তোমার? ব্যাস বোমার মতো ফাটলো ওয়েন্দ্রিলা। এক প্রকার রুক্ষ স্বরে বলল, সে আপনার আদরের জামাই, আমার ঠেকা পড়েনি তার খোঁজ নিতে। সাবেরা বেকুব হয়ে গেল মেয়ের কথায়। সে কি খুব বেশি কিছু বলেছে? সালাম সাহেব 2-3 বার ফোন করেছে, কিন্তু ছেলেটার ফোন বন্ধ। মধ্যরাতে এখনো তার ফোন বন্ধ। বাড়ির প্রতিটা প্রাণী ঘুমে থাকলেও ওয়েন্দ্রিলার ঘুম আসছে না। এটার যথার্থ কারণ আছে। আগামীকাল তারা শ্বশুর বাড়ি যাবে। নায়রে এসে জামাই বিলুপ্ত হয়ে গেলে শ্বশুর বাড়িতে মুখ দেখাবার জো থাকবে না। তার রাগ হচ্ছে অভ্রের উপর। এত দায়িত্বজ্ঞানহীন একটা পুরুষ কি করে হয়? একবার বাড়িতে আসুক, মাথাটা ফাটিয়ে দেবে তার। কিন্তু ছেলেটা বাসায় তো আসছে না। সময় বাড়ার সাথে সাথে চিন্তাও বাড়ছে। ছেলেটার তো স্বভাব ভালো নয়। কোথাও মারামারি করে পড়ে আছে কিনা কে জানে। বন্ধু বলতে তো তরুণ আর বিল্লাল। তাদের কি একবার ফোন করবে ওয়েন্দ্রিলা? 7-5 ভাবছিল, ঠিক তখনই ফোনখানা মোবাইল কর্কশ শব্দে বেজে উঠল। কেঁপে উঠল ওয়েন্দ্রিলা। বিল্লালের নামটা জলজল করছে। ফোনখানা ধরতেই বিল্লাল বলে উঠল, ভাবি আপু, একটু নিচে আসো তাড়াতাড়ি। বিল্লালের কথা শুনেই নিচে নেমে এলো ওয়েন্দ্রিলা। মেন গেট খুলতেই দেখলো তরুণ এবং বিল্লাল দাঁড়িয়ে আছে। তাদের ঘাড়ের উপর ভর করে আছে অভ্র। অভ্রর যেন হুঁশি নেই। ওয়েন্দ্রিলা অবাক স্বরে শুধালো, কি হয়েছে ওর? বললে মারবে না তো? ওয়েন্দ্রিলা প্রথমে বুঝতে না পারলেও একটু পর ঠিকই বুঝতে পারলো যখন উৎকট বিশ্রী গন্ধ তার নাকে এসে ঠেকলো। ওয়েন্দ্রিলার সাথে সাথে নাক চাপলো। কঠিন নয়নে তাকালো বিল্লাল আর তরুণের দিকে। বিল্লাল অসহায় স্বরে বলল, আমরা বারণ করেছি, এই বিয়াদ্দব শোনেনি। এখন ওকে কোথায় রাখবো? আমার মাথায় রাখো, অসহ্য। বিল্লাল এবং তরুণ অসহায় মুখে চাইলো একে অপরের দিকে। ওয়েন্দ্রিলা ফোঁস করে বেশ কবার দীর্ঘশ্বাস ফেললো। বলল, এটাকে আমার ঘরে নিয়ে এসো। আমার দ্বারা এই হাতিকে ঘর অবধি নেওয়া সম্ভব না। আর একটা শব্দ যাতে না হয়, কেউ দেখলে কেলেঙ্কারির শেষ থাকবে না। আগে তো জানতাম শুধু মারামারি করা হয়, এখন তো দেখছি মদ খেয়ে মাতলামি করা হয়। দিনে দিনে আর কি কি জানবো কে জানে। ভাগ্যিস বাবা মা টের পায়নি, নয়তো কেলেঙ্কারি হতো। কেউ কি একবার ভেবেছে আমার বাবা মার মান সম্মান কোথায় থাকতো? ঘর ভর্তি মেহমান আর ঘরে জামাই এসেছে মদ খেয়ে। ছি! বিল্লাল তরুণ মাথা কাত করে ভালো বাচ্চার মতো কাজ করলো। অভ্রকে চুপিসারে ঘরে শুইয়ে তারা পাটি টিপে বের হলো বাড়ি থেকে। এর মাঝে একবার হ্যাপির খপ্পরে পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু ওয়েন্দ্রিলা তাকে লুকাতে সাহায্য করেছিল। দরজা দিয়ে কোনো মতে ঘরে আসলো ওয়েন্দ্রিলা। তরতর করে ঘামছে সে, বুক ধক করছে। এর মাঝে আধো সজাগ আধো বেহুশ অভ্র নড়ে চড়ে উঠল। বিড়বিড় করে কিছু বলল সে, কিন্তু বোঝা গেল না তার জড়তার জন্য। ওয়েন্দ্রিলা মুখখানা তার কাছে যেতেই মানুষটি চোখ মেলল, হাসলো মৃদু। তার হাসিখানা খুব বিচিত্র। ওয়েন্দ্রিলা খানিকটা অপ্রস্তুত হলো বটে, কিন্তু সেই অপ্রস্তুত বোধ বিমূঢ়তায় পরিণত হলো যখন অভ্রের হাত জোড়া নির্বিঘ্নে তার চুলের ভেতর গলিয়ে ঘাড়ে চেপে বসলো। বিনা ভনিতায় কাছে টেনে নিয়ে এলো ওয়েন্দ্রিলাকে। ওয়েন্দ্রিলা চমকালো, থমকালো, কিন্তু এটুকুতেই সীমাবদ্ধ রইল না অভ্র। মধ্যকার দূরত্ব অচিরেই ঘুচিয়ে ওয়েন্দ্রিলার পাতলা অধর জোড়া উষ্ণ ঠোঁটে মিশিয়ে দিল সে। উষ্ণ ঠোঁটের কোমল স্পর্শে কেঁপে উঠল সারা দেহ ওয়েন্দ্রিলার। স্তব্ধ হয়ে গেল যেন মস্তিষ্ক। হাত পা ঠান্ডা হয়ে গেল তার। বিমূঢ় চেয়ে রইল সে। বিহব্বলতা কাটতেই নিজেকে ছাড়াতে চেষ্টা করলো, ফলে আগ্রাসী হলো সেই চুম্বন। নমনীয়তা হারিয়ে গেল। একটা সময় ঠোঁটে হালকা কামড় বসিয়ে দিল সে। ব্যথায় কুকড়ে উঠল ওয়েন্দ্রিলা। ছাড়ানোর চেষ্টা বেড়ে গেল। একটা সময় পর অভ্র তাকে ছেড়ে মুক্ত করলো নিজের থেকে। তার ঠোঁটে উন্মোচিত হলো চিত্ত শীতলতাকারী হাসি। তার গাঢ় নয়নে প্রতিবিম্বিত হচ্ছে ওয়েন্দ্রিলার হতবিহব্বল মুখবিবর। ওয়েন্দ্রিলার নিম্নষ্টে কামড়ের চোটে ক্ষত হয়েছে, কিঞ্চিত রক্তও বেরিয়েছে। অভ্র তার ক্ষত ঠোঁট জোড়ায় রুক্ষ আঙুল ছুঁয়ে বিড়বিড় করে বলল,
আমাকে রাগানো ছোট্ট শাস্তি। বলেই নির্লজ্জের মতো হাসছে সে। ওয়েন্দ্রিলার চোখ চড়া ছলছল করছে, মিশ্রিত এক অনুভূতি তার গলায় দলা পাকাচ্ছে। সে কেন অভ্রের উপর রাগ দেখাতে পারছে না? সে কেন তার হাস্যজ্জ্বল মুখখানায় চর বসাতে পারছে না? ওয়েন্দ্রিলা উঠে যেতে নিলেই অভ্র তার হাতখানায় টান দিল, ফলে টাল সামলাতে না পেরে তার উপরে পড়ে গেল ওয়েন্দ্রিলা। অভ্র বিনা ভনিতায় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ওয়েন্দ্রিলা কপিত স্বরে বলল, আমাকে ছাড়। ওয়েন্দ্রিলার গলা কাঁপছে, টলমল চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণা। অভ্র খুব যত্নে তা মোছালো, তাকে ঠিক বুকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে ঘোর লাগা স্বরে ফিসফিসিয়ে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। আমার সবচেয়ে প্রিয় তোমার কান্না মিশ্রিত মুখ। তোমাকে কাঁদাতে আমার ভালো লাগে। ও গো প্রিয়া, তোমার হাস্যোজ্জ্বল মুখখানা হোক সবার, শুধু ওই মুক্ত দানা অশ্রু হোক আমার। স্তব্ধ হয়ে গেল ওয়েন্দ্রিলা। হৃদয় স্পন্দিত হচ্ছে তার, গলার কাছটা কেমন শুকিয়ে এলো যেন, হাত পা অবশ লাগছে, মস্তিষ্ক কাজ করছে না। সে মুখ খুলে অভ্র তার কপালে কারো চুম্বন দিল, এলোমেলো অবিন্যস্ত চুলগুলোকে কানের পেছনে গুঁজে দিল, তারপর বিড়বিড়িয়ে বলল, তুমি আমার জন্য কেন কাঁদো না? তুমি কি জানো না? বলতে বলতে ঘুমিয়ে গেল অভ্র। তার কথাগুলো আর স্পষ্ট হলো না। ওয়েন্দ্রিলা শুধালো, কি জানি না? এই বল, কি জানি না? কিন্তু লাভ হলো না। মাতাল মানুষটি ঘুমের অতল গহ্বরে ডুবে গেল আর হাজার চিন্তার মাঝে ফেলে গেল ওয়েন্দ্রিলাকে। সে অভ্রের ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। এই ছেলেটাকে বোঝার সাধ্য তার নেই। সে কি আদেও তাকে ভালোবাসে? যদি ভালোবেসেই থাকে তবে এমন নিম পাতার মতো ভালোবাসা কার কাম্য? ওয়েন্দ্রিলার রাগ হলো, প্রচন্ড রাগ। রাগে অভ্রের চুল মুঠো করে কিছু সময় ঝাঁকালো, কিন্তু কাজ হলো না। কারণ যাকে আঘাত করার প্রয়াস সে চালাচ্ছে সে তো আপাতত ধরণীতেই নেই, আছে স্বপ্নের জগতে। ওয়েন্দ্রিলাদের বাড়িতে সকাল হলো খুব আয়োজন করে। একটু পর হ্যাপি তার পরিবার নিয়ে চলে যাবে। বিকালের শেষে ওয়েন্দ্রিলাও তার শ্বশুর বাড়িতে চলে যাবে। উৎসবের আমেজ এখন ফুরিয়ে এসেছে। ঘরময় ছোটাছুটি করছে নীলাদ্রির কুকুর শকুন্তলা। নীলাদ্রির বদৌলতে এই কুকুরটা এখন ঘরময় উথাল পাথাল করে বেড়ায়। তাকে বাহিরে আটকায় না নীলাদ্রি, কারণ সে নাকি ভয় পাবে। তার থাকার জায়গা ছাদে করা হয়েছে, কিন্তু এই কুকুরটা সারা ঘরময় ছোটাছুটি করে বেড়ায়। নীলাদ্রির ঘরটা পিউ কিভাবে যেন সালাম সাহেবের থেকে উদ্ধার করেছে, সাবেরা সেটা জানে না। জানতে গেলেও স্বামী বলবেন না তাকে। এর মাঝেই হ্যাপি ছুটে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, ভাবি, ভাইজান পাগল হয়ে গেছে। সকাল সকাল কোথা থেকে জোড়া ছাগলের আমদানি হলো ওয়েন্দ্রিলাদের বাড়িতে। বাদশা ছাগলের দড়ি ধরে আছে এক হাতে, আর অপর হাতে কাঁঠাল পাতার ডাল। ছাগলগুলো মরিয়া হয়ে উঠেছে পাতা খাবার জন্য। ম্যা ম্যা করে সকালের শান্ত পরিবেশ ছিঁড়ে ফেলল। গৃহকর্ত্রী ছাগলের ডাকে বেরিয়ে এলেন। নীলাদ্রি তার শকুন্তলাকে কোলে নিয়ে বেরিয়ে এলো। সালাম সাহেব তার ভুঁড়িখানা আদর করছেন আর গদগদে স্বরে বলল, বাদশা, তোমার কাছে আমি অত্যন্ত খুশি। এই জন্য তোমাকে আমি 100 টাকা বকশিস দেব। বাদশা স্বাভাবিক স্বরে বলল, স্যার, এখন 100 টাকার ট্রাফিক পুলিশেরও মন গলে না। তাহলে 100 টাকা বাদ, দাঁড়িয়ে থাকো তুমি। এর মাঝে সাবেরা শুধালো, ছাগল কেন এনেছো তুমি? আমি ছাগল পালবো। পাগল হয়েছো নাকি? কেন কেন? তোমার ছেলে কুত্তা পালতে পারলে আমি ছাগল পালতে পারবো না কেন? আমি তো নামও ঠিক করে রেখেছি। ওই কালোটার নাম নীলাদ্রি আর বাদামিটার নাম হ্যাপি। আহা, কি শান্তি! সালাম সাহেবের মুখে নিজের নামে ছাগলের নামকরণ শুনে তেলে বেগুনে জ্বলে উঠল হ্যাপি। রাগে গজরাতে গজরাতে বলল, ভাইজান, আপনি ছাগলের নাম আমার নামে রাখলেন? আপনি এমন কাজ করতে পারলেন? চিচি, তোর নামে ছাগলের নাম রেখে ওকে আমি অপমান করব না। আমি হ্যাপি রেখেছি, কারণ দেখ ছাগলটা কেমন হাসি আছি, তাই ওর নাম হ্যাপি। হ্যাপি সাবেরার দিকে চাইলো। ভাইয়ের সাথে কথাই সে পারবে না, তাই হাতিয়ার ফেলে ভাবির শরণাপন্ন হওয়াই শ্রেয়। সাবেরা কঠিন স্বরে বাদশাকে হুকুম দিল, বাদশাহের জোড়া ছাগল এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে নিয়ে যাবে। যেখান থেকে এসেছে সেখানে রেখে আসো। তা সম্ভব না ম্যাডাম, এরা আশ্চর্যময়ী ছাগল, কথা বলতে পারে। কথা বলা ছাগল জোড়া আমি 30,000 টাকা দিয়ে ক্রয় করেছি। এখন তা ফেরত দিলেও টাকা ফেরত আসবে না। কথা বলা ছাগল মানে?
বাদশা একটা ছাগলকে শুধালো। বলো নীলাদ্রি, এপ্রিলের আগের কোন মাস? নীলাদ্রি নাম করা ছাগলটি ম্যাঁ করে উঠল। বাদশা মুখে 200 ভোল্টের হাসি ফুটিয়ে বলল, দেখুন ম্যাডাম, সে মেয়ে বলেছে। নীলাদ্রি স্যারের মতোই বুদ্ধিমান। সালাম সাহেব হো হো করে হেসে উঠলেন। নীলাদ্রি চোখ কুঁচকে বলল, এটা সব ছাগলই বলে। ছাগল মেয়ে বলবে নাকি ভ্যা বলবে, আপনাকে বোকা বানিয়ে টাকা লুটেছে। যেমন মুনিপ তেমন তার ভিক্ত। বোকার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করবেন দুজন। নীলাদ্রির কথায় খেপে গেলেন সালাম সাহেব। ক্ষিপ্ত স্বরে বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি তো বিদ্যাধর হয়েছ, পৃথিবীর শ্রেষ্ঠ চালাক ভাবো তো, এজন্যই তোমার ঘরে বাস পড়ে। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, 1 মাসের মধ্যে আমার ছাগল তোমার ওই কুত্তার থেকে বেশি বুদ্ধিমান হয়ে দেখাবে। ওর নাম শকুন্তলা। ওকে শকুন্তলা বলে ডাকবে না বাবা। আর গাধা পিটিয়ে যেমন ঘোড়া হয় না, তেমন নীলাদ্রির নাম রাখলেই ছাগল বুদ্ধিমান করা যায় না। বলেই ঘরের ভেতরে চলে গেল নীলাদ্রি। সাবেরা স্বামীর উপর ক্ষিপ্ত হলেন, কিন্তু কিচ্ছুটি বললেন না। এই ছাগল কাণ্ড পরেও সামলানো যাবে। ওয়েন্দ্রিলা চেয়ার টেনে বসলো নাস্তার টেবিলে। সারাটা রাত কেটেছে নির্ঘুম, চোখ জোড়া তার রক্তিম হয়ে আছে। অভ্রের শক্ত বাঁধন থেকে অবশেষে মুক্তি পেয়েছে সে। মানুষটি এখনো ঘুম। নাস্তার টেবিলে ছাগল কাণ্ড নিয়ে হট্টগোল হলেও পাত্তা দিল না ওয়েন্দ্রিলা। তার জীবনে তো অভ্রকাণ্ডের অভাব নেই। এর মাঝে সালাম সাহেব শুধালেন, অভ্র কোথায়? অভ্রের কথা শুনতেই হতচকিত হলো ওয়েন্দ্রিলা। আমতা আমতা করে বলল, ঘুমাচ্ছে। কাল রাতে কখন ফিরলো? 12টার পরে। সালাম সাহেব আর প্রশ্ন শুধালো না। এর মাঝে হ্যাপি বেফাস বলল, তোর ঠোঁট লাল হয়ে আসছে কেন অঞ্জিলা? কথাটা শুনতেই জমে গেল ওয়েন্দ্রিলা। তার মুখ লাজে রক্তিম হয়ে উঠল। সেই সাথে স্পষ্ট হলো রাতের স্মৃতি। ওয়েন্দ্রিলা কোনো মতে বলল, ব্যথা পেয়েছি। কিভাবে? সকলের নজর ওয়েন্দ্রিলার দিকে। ওয়েন্দ্রিলা মাথা চুলকে বলল, বাথরুমে আছাড় খেয়েছি রাতে। হ্যাপি মিটমিট করে হাসলো। বাকিরা সেটাকে গুরুত্ব দিল না। সাবেরা তখন ওয়েন্দ্রিলার উদ্দেশ্যে বলল, আমার ঘরে এসো, কথা আছে তোমার সাথে। বাবা মায়ের ঘরে যেতেই মাকে দেখলো আলমারি খুলছে সে। ওয়েন্দ্রিলাকে দেখে আলমারি থেকে কিছু জিনিস বের করে খাটে রাখলেন সাবেরা। তার মধ্যে কিছু পুরনো শাড়ি এবং গয়নার বাক্স। গয়নার বাক্সটি ওয়েন্দ্রিলার দাদির। এই রূপোর কারুকাজ করা বাক্সের প্রতি প্রচন্ড লোভ ছিল ওয়েন্দ্রিলার। সাবেরা তার দিকে জিনিসপত্রগুলো এগিয়ে দিয়ে বলল, বিয়ের দিনগুলো নাওনি, তুমি গুছিয়ে নাও। ওয়েন্দ্রিলা কথা বলল না। জিনিসগুলো নিলও না সে, চুপচাপ বসে রইল। সাবেরা কিছুক্ষণ মৌন থেকে বলল, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আমার কথা শুনতেও তুমি অপছন্দ করো, তবে শুধু এটুকু বলবো, এই বাড়ি তোমার ছিল, তোমার আছে, থাকবে। যদি রাগ হয়, জেদ হয়, তাহলে এখানে চলে এসো। তোমার ভাঙন তহবিল এখনো অক্ষত। আমি হয়তো তোমার কাছে খুব খারাপ মা, তবে তুমি আমার কাছে আমার প্রিয় আমরা কাঠের ঢেকি, সারা জীবন তাই থাকবে। ওয়েন্দ্রিলা মায়ের দিকে তাকালো। তার মুখে ম্লান হাসি। সে জিনিসগুলো নিল হাতে, ছোট্ট করে বলল, আমি আসছি। অভ্রের ঘুম ভাঙলো খুব দেরিতে। তখন ঘড়ির ছোট কাঁটাটা ভিড়েছে 12টার ঘরে। এতটা সময় শেষ কবে ঘুমিয়েছে মনে নেই তার। চোখ মেলতে কষ্ট হচ্ছে, মাথাটা ভার হয়ে আছে। সেই সাথে তীব্র ব্যথা, যেন কেউ তার চুল টেনে ছিঁড়ে ফেলেছে। অভ্র সময় নিল স্বাভাবিক হতে। খুব ক্ষুধা লেগেছে। আশপাশটা দেখে ধাতস্থ হলো সে ওয়েন্দ্রিলার রুমে। গতকাল রাতের স্মৃতিগুলো খুব একটা স্পষ্ট নয়, ভীষণই অস্পষ্ট। ওয়েন্দ্রিলা খুব রাগ করে বেরিয়ে গিয়েছিল সে। বৃষ্টিতে ভিজেও যখন মেজাজ ঠান্ডা হয়নি তখন দোকানে চলে যায়। ফোন করে ডাকলো বিল্লাল এবং তরুণকে। তরুণ বেচারা বাধ্য হয় আসতে। তুলতুলে আবহাওয়ায় ঘুমের বেশ আয়োজন করেছিল সে, কিন্তু অভ্রের জন্য সেটা তো বাতিল করতে হয়েছে। আর বিল্লাল তো আধ ঘুম থেকেই উঠে এসেছে। টাকা দিয়ে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে।
আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।